This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. ছেলে মেয়েরা বাচ্চারা পড়াশোনা করতে পারে না। এটাই সবচেয়ে বেশি চিন্তার, এটাই সবচেয়ে বেশি ভাবনার। পড়াশোনা ছাড়া গতি নেই বুঝতে পারছে মালদার শাহাপুরের যোধ গোবিন্দ গ্রাম। উন্নয়নের বিদ্যুৎ গতির চক্করে আলো টিম টিম করে চলে, পাখা ঘোরে কিন্তু হাওয়া মেলে না। আজ 20 বছর থেকে লাইন পেয়েছি, লাইনের কোনো সুবিধা পাচ্ছি না। লাইন শুধু নামের বিল দিতে হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা পড়াশোনা করতে পারে না। সন্ধ্যার পর মোটেই ভোল্টেজ থাকে না, ফ্যানের পাখা অবধি ঘুরে না। গ্রামে বিদ্যুৎ এসেছে 20 বছর হলো, কিন্তু আলো 20 বাও জ্বলেই। আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে পারছি না, বা অন্য মেয়ে কোনো আমার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, মেয়ে বিয়ে করতেও চাইছে না। যে ছেলের এই গ্রামের লাইনের প্রবলেম, কোনো আত্মীয় স্বজন কোনো কুটুম সদ্দর আসতে চাইছে, তারাও আসতে চাইছে না। আমাদের লাইনের প্রচন্ড সমস্যা। রায়পুরে কোনো টোটো আসতে চায় না, রাত হলে রাত 7টা 8টার পর আর কোনো টোটো আসতে চায় না। 1000, 1100, 1200, 3000 এরকম বিল যাচ্ছে। কেন? আমরা তো কোনো কিছু করছিই না, আমরা ঠিক মতো লাইনই পাচ্ছি না। বিল আসে নিয়ম করে, কিন্তু বিদ্যুতের গতিটা সেটা বড্ড দুর্বল, এই পাখার স্পিডের মতোই। দরখাস্ত ভিডিওতেও জানিয়েছি, পঞ্চায়েতেও জানিয়েছি, মেম্বাররাও জানা সত্ত্বেও আমাদের কোনো কিছু অ্যাকশন নেয় না। এত অসুবিধা তো যখন ভোটের সময় কি করতে আসছে ভোট নিতে, তখন হাতে পায়ে ধরে নিছে, মা বলছে, মাসি বলছে, ভাই বলছে, দাদা বলছে। ভোটে না জিতলে বিপদ, তাই বিপদ উতরতেই মা, মাসি, দাদা, ভাই আর ভোট মিটলে বাই বাই। রাজনীতির ইকোসিস্টেমে নেতামন্ত্রী সবাই আছেন তাদের মতন করেই। তাহলে দেখলেন তো, ভোটের আগে নেতা আসে, নেতা যায়। আসলে লাইট টাইট না থাকলেও চলে, কারণ নেতারাই তো আমাদের জীবনে আলো। আর মুশকিল হচ্ছে, যেহেতু নেতারাই আলো, তাই নেতাদের মতো সারা বছর আলোও আসে আর আলোও যায়। ওই মালদার যোধ গোবিন্দ গ্রামটাতে দেখলেন তো, গত 20 বছর ধরে এই যোধ গোবিন্দর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু ভোল্টেজ সেটা এত কম যে পাখা ঘোরে না, আলো জ্বলে টিম টিম করে। স্বাভাবিকভাবেই সাবমার্সিবল পাম্প চলে না, ফলে যোধ গোবিন্দর জলের সমস্যাও মেটে না। লো ভোল্টেজ মালদার এই গ্রামের সাথে একদম চীনে জোকের মতো লেগে থাকে, জানেন তো। আর সেই জোঁকও খালি মাঝে মধ্যেই আসা যাওয়া করে, মানে শুধু যাওয়া আসা। ওই কারেন্টের কথা বলছি। হ্যাঁ, লোকসভার ভোট গণনার আগের দিন মালদার যোধ গোবিন্দ গ্রামের কথা কেন বললাম? কারণ যোধ গোবিন্দর মতোই তো লোডশেডিংও কালকে কলকাতার অনেক জায়গায় হয়েছে, রাজ্যেরও অনেক জায়গায় হয়েছে। আর এই লোডশেডিংটা সারা বছর যোধ গোবিন্দর মানুষজন ভাবেন, তাদের ভাবায়, কিন্তু এখন এই ভোটের আগে, ভোটের রেজাল্টের আগে আর কি, ভোট তো হয়ে গেছে, বাংলার তাবর রাজনৈতিক দলকে ভাবাচ্ছে। অসময় আর অকারণে লোডশেডিংয়ে দুটো চান্স কিন্তু একদম ক্লিয়ার। লোডশেডিংয়ের চান্সে লুট, আর লোডশেডিংয়ের চান্সে অজুহাত। এটা আমরা বলছি না, নেতারাই বলছেন। প্রথম দফার ভোট হয়েছিল 19 এপ্রিল, সেই থেকে ইভিএমগুলো তো সবাই স্ট্রং রুমে রয়েছে। আর শেষ দফার ভোট হলো 1 জুন। এই ইভিএমগুলো স্ট্রং রুমে গেছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলই দেখছি স্ট্রং রুমের উইক পয়েন্ট নিয়ে একদম একমত। শাসক, বিরোধী সবাই এক সুরে এক কথাই বলছেন, এই স্ট্রং রুমে নাকি কারচুপি করা সম্ভব, এবং এই স্ট্রং রুমেই নাকি স্ট্রং পাহারা পেরিয়ে কারচুপি করা হবে। আশঙ্কায় ভুগছেন সবাই। কি অদ্ভুত! চাইলে নাকি ইভিএম টিভিএমও তারা সেখান থেকে সব বদলে ফেলতে পারেন। কে পারেন, কেন পারেন তা জানি না, কীভাবে পারেন সেটা সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, ভোটের হিসেবে এই হেরফের হয়ে যাওয়ার এই যে শেষ বেলায়, মানে একদম জাস্ট এরকম যখন জাস্ট যোগ হবে, ফল বেরোবে, এরকম একটা জায়গা, সেখানে কেন এরকম ভয় পাচ্ছে সবাই?
একবার তো এই স্ট্রং রুমে ইভিএমটা ঢুকে গেলে দরজাটা সিল হয়ে যাওয়ার কথা, তারপর দরজার বাইরে পাহারায় থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর। স্ট্রং রুমের ভেতর বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, তারপরেও এত ভয় কেন? ভয় কি ওই এর আগে সাম্প্রতিককালে যখন ওই চাকরি কেলেঙ্কারি আমরা দেখেছিলাম দুর্নীতির সময়, তখন সব ওএমআর শিট বিভিন্ন রকম দিয়ে দেওয়ার পর লোকজন যা যা করেছিল সেগুলো ওই সার্ভারে গিয়ে যখন আসলে বেরিয়ে আসবে সেই সময় বদলে গেছিল বলে, মানে শেষ বাঁশি বাজা পর্যন্ত এরা যে তাহলে কোনো কিছুরই ভরসা কেউ করতে পারছেন না। ওই বলে না, না চালে বিশ্বাস নেই, এখন প্রায় সেই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে মানে এই ভোটের ক্ষেত্রে ভয় কার? ভয় কাকে? লোডশেডিংকে। আলো নিভিয়ে নাকি স্ট্রং রুমের ক্লোজ সার্কিট ক্যামেরাকে কানা করে ইভিএমে কারচুপি করা সম্ভব। কারা বলছেন? রাজনৈতিক নেতারা বলছেন। কি করে বলছেন কে জানে, তারা সবাই অভিজ্ঞ বোধ হয়, সেই জন্যে বলছেন। নইলে দুম করে এরকম বলবেন কেন? আপনি আমি কি সমস্ত ভাবি নাকি? দেখুন, ভোট গণনার আগের দিন কিন্তু যাবতীয় আলোচনার কমন ফ্যাক্টর হয় লোডশেডিং। ভালো করে পাহারা দিতে হবে, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিপ ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। এই লোডশেডিং করে নন্দীগ্রামেও চেষ্টা হয়েছিল মমতা ব্যানার্জিকে জেতানোর, কিন্তু মমতা ব্যানার্জিকে তো জেতানো যায়নি, নন্দীগ্রামে হেরেছেন তিনি। সেরকম রাজ্যের বিভিন্ন জায়গায় লোডশেডিং করে, বিশেষ করে কাউন্টিং সেন্টারে লোডশেডিং করে এই ধরনের একটা বিশৃঙ্খলা করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করবে। আমাদের কাউন্টিংয়ের যারা কর্মী থাকবে, কাউন্টিং এজেন্ট যারা থাকবে, তারা স্ট্রংলি নিজের ব্যাটেল গ্রাউন্ড অর্থাৎ যুদ্ধের যে জমি, সেই জমি ছাড়বে না। 1 ইঞ্চিও জমি বিনা যুদ্ধে আমরা ছাড়বো না। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ওই যে বললাম, লোডশেডিং এর চান্সে লুট, মানে ক্ষেত্রে আশঙ্কা, আর লোডশেডিং এর চান্সে অজুহাত। মানে যদি হিসেব না মেলে তখন লোডশেডিং, ছাই ফেলতে ভাঙাগুলো আছে তো দিয়ে দেওয়া যাবে। দেখুন, এই ছোটোবেলার কথা মনে পড়ছে, জানেন তো, যখন প্রথমেই বাইরে গেছিলাম ট্রেনে ফেনে উঠলে তখন বাড়ির থেকে আগে বলে দিত বাবা, একদম পই পই করে বলে দিত, কিচ্ছু খাবে না, অচেনা লোকের কাছ থেকে কিচ্ছু নেবে না, চা ফা কখনো খেতে যাবে না ওরমভাবে। পরবর্তী ক্ষেত্রে দেখেছি ওই ট্রেন কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ, তারাও কিন্তু ওরকম বিজ্ঞাপন দিত, অচেনা লোকের কাছ থেকে কিচ্ছু খাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট কেন্দ্রের কথায় তো সেই কথাই বলছেন। মানে ভোট কেন্দ্রটাও আজকাল ওই ট্রেনের কামরার মতোই ওপেন টু অল হয়ে গেছে, এবং তার থেকে বড় কথা ওরকমই অনিশ্চিত, ওই রকমই সাসপিশিয়াস একটা জায়গা হয়ে গেছে নাকি। ওই লালমোহনবাবু থাকলে কিন্তু এটাই বলতো, হাইলি সাসপিশিয়াস। দেখুন, একটা জিনিসটা স্পষ্ট করে দিতে চাই, জনতার সর্বনাশ আর নেতাদের সর্বনাশ, এই দুটো দাঁড়িপাল্লায় কখনোই এক ওজনের নয়। ফলে আমরা ওই ট্রেনে কি হতো আর নেতাদের ওই যারা ভেতরে এজেন্টরা থাকবেন তাদের কি হবে, এই দুটোকে একভাবে মাপতে যাবেন না। তবুও জনতার নজর থেকেই বুঝতে চাইছি, জানেন তো, যে সবকটা রাজনৈতিক দল হঠাৎ এরকম শেষ বেলায় চিন্তায় পড়ে গেলে কেন বলুন তো? টেনশন একটা থাকে সব সময়, কিন্তু এইখানে তো সব কনফিডেন্ট দল, তারা বলে দেন কে কত পাবেন। 42-এ 42 পাবেন কেউ কেউ বলেন, কেউ কেউ 400 পাবেন বলেন, কেউ কেউ 35 পাবেন বলেন। এইরকম যাদের হাই ফান্ডা, তারা এত টেনশনে থাকবেন কেন? আর তাও আবার একটা স্পেসিফিক জিনিস নিয়ে। এবার এত কিছু যখন তারা বলছেন, তাহলে কি যা রটে তার কিছুটা বটে। 2021-এ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হারের কথাও তো শুনলাম, ওটা কিন্তু একটা রেফারেন্স হয়ে থেকে গেছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই হারের জ্বালা তৃণমূল যাতে কোনোভাবেই সেই মলম দিয়ে টিয়ে ঘা শুকোতে না পারে, সেজন্য সভা সমিতিতে 1, 9, 5, 6 এই সংখ্যাগুলোকে পরপর তুলে তুলে দেখাতেন শুভেন্দু। লোকসভা ভোটের রেজাল্ট নিয়ে ভাবতে গিয়েও তো দেখছি যে তৃণমূল নেত্রী আর তৃণমূলের সাধারণ সম্পাদক তারা ওই নন্দীগ্রামের প্রসঙ্গই টেনে আনছেন। 2021-এর পর থেকে তৃণমূল নেতারা বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছেন।
আর সুকান্ত মজুমদার বললেন লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর চেষ্টা হয়েছিল। লোডশেডিংটা কমন, হ্যাঁ, এইভাবে লোডশেডিং করে জেতানোর চেষ্টা হয়েছে বা জেতানো হয়েছে, এ দুটো অভিযোগও প্রায় কাছে পিঠেই আর কি। মানে বিষয়গুলো সবাই জানেন, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, এই বিধানসভা ভোট আর লোকসভা ভোট যেরকম এক নয়, তেমনি তো দুটো ভোটের স্ট্রং রুম বা কাউন্টিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থাও এক নয়। রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের গণনা হবে 55টা কাউন্টিং সেন্টারে। প্রত্যেকটা কাউন্টিং সেন্টারের বাইরে 30 স্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। গণনা কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে 92 কোম্পানি বাহিনী। প্রথম স্তরে থাকবে নিরাপত্তা ব্যবস্থা করবে শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার দ্বিতীয় স্তরে একসঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, আর শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে স্থানীয় থানার পুলিশ। এর পাশাপাশি নির্বাচন কমিশন এবার স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য দলীয় এজেন্টদেরও রাখার অনুমতি দিয়েছে। তাহলে চিন্তা কিসের? শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় 129 জন পুলিশের নামের তালিকা প্রকাশ করেছেন আজ। তিনি দাবি করেছেন এই পুলিশ কর্মীরা নাকি স্ট্রং রুমে তৃণমূলের হয়ে কাজ করবে। এই বিরোধী দল নেতার আশঙ্কার সঙ্গে আরও একজনের আশঙ্কা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, জানেন তো? সিপিআইএমের রাজ্য সম্পাদক, তার আশঙ্কা, মোহাম্মদ সেলিমের আশঙ্কা, আগামীকাল এই কাউন্টিং সেন্টারে নাকি ভুয়ো গণনা কর্মী ঢুকিয়ে দেবে তৃণমূল। কিন্তু এইগুলোর মাঝখানে ওই বাকি যে স্তরগুলো রয়েছে সেগুলোর কথা একবার ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে এত দুশ্চিন্তা, এত আশঙ্কা, এত সংশয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। মানে নিজেদের এজেন্টদের না কোথাও গিয়ে বিশ্বাসযোগ্যতা আছে, না কেউ ওই কেন্দ্রীয় বাহিনীকে বিশ্বাস করছেন, না রাজ্য পুলিশকে বিশ্বাস করছেন। কাউকেই যদি বিশ্বাস করা না যায়, মানে নেতারাই যদি কাউকে বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা কাকে বিশ্বাস করব বলুন তো? জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটের দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না। যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। একটা খবর এলো যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে SMS এসছে, আজকে ট্রেনিং আছে, এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না। তো সেখানে কে যাবে? এই তো আইপ্যাকের স্টাফরা যাবে, এটা আমরা জানতে চাইছি। আমাদের কাছে লিস্ট এসেছে, ওদের ডেজিগনেশনের সামনেও লেখা আছে ক্যাজুয়াল, তা সত্ত্বেও ওদের নাম তোলা হয়েছে কালকে কাউন্টিংয়ের জন্য। যারা ক্যাজুয়াল স্টাফ, ওদেরকে দিয়ে আপনি যাই ইচ্ছে করাতে পারেন, ওদের উপর তো কারুর কিছু চলে না। গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি। তিনি সরকারের লোক ছিলেন, এখন বিরোধী দলের নেতা হয়েছেন। তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত। এসব টুইট প্রচার কেন? দুদিন আগে তো আমাদের নির্বাচন কমিশন দেখাচ্ছিলেন, তো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে। যান নির্বাচন কমিশনে বলুন, ভোটে হারবেন, তৃণমূলের সিট 30 থেকে 35। কাল বিকেলের পর বিরোধীদের মুখে কোনো যুক্তি থাকবে না, সেই কারণে আগাম নাটক করছেন তারা। আচ্ছা, এবার তাহলে বলুন তো, ওটা স্ট্রং রুম নাকি উইক রুম? বা যে যুক্তি বা আশঙ্কাগুলো শোনা যাচ্ছে সেগুলো স্ট্রং নাকি উইক? এমনিতে শরীরে রোগ বাসা বেঁধেছে কিনা সেটা বুঝতে রক্তের নমুনা পরীক্ষা করা হয়। মোহাম্মদ সেলিমের কথা শুনে কি মনে হচ্ছিল জানেন? তারাও একটা স্যাম্পেল টেস্ট করেছেন। তাদের স্যাম্পেল ডায়মন্ড হারবার। ওই গত শনিবার শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার ধরেছিলেন সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। মোহাম্মদ সেলিম বলছেন যে তারপর থেকে কমিশনের কর্মীদেরও সন্দেহের চোখে দেখছেন ডায়মন্ড হারবারের মানুষ। তারাও দেখছেন নাকি? মানে ওই কুণাল ঘোষ বললেন না যে আপনারা কেন এবার কমিশনে গিয়ে বলছেন না? কমিশনের কাছে সবাই যাচ্ছেন, এটা আমরা দেখেছি। এবং সত্যি কথা বলতে কি, 12 জন প্রার্থী সঙ্গে নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক তিনি গেছিলেন কমিশনে।
সেটা তো অন্য গল্প। কিন্তু এই গোটা বিষয়টায় কোথাও গিয়ে সন্দেহই শেষ কথা, নাকি মানুষের কাঁধে বন্দুক রেখে অজুহাত খাড়া করার চেষ্টাটাও রয়েছে? তাহলে তো শুধু মোহাম্মদ সেলিম কেন, সবাইকেই সন্দেহের চোখে দেখতে হয় কে স্ট্রং অভিযোগ করছেন আর কে স্ট্রং অজুহাত খুঁজছেন। স্ট্রং রুমের নিরাপত্তা, স্ট্রং গণনা, এই দুটো ব্যাপার একসঙ্গে তো সন্দেহের আতস কাচের তলায় পড়ে যাচ্ছে। তাহলে কি সবাই আগে ভাগে অজুহাত খাড়া করে রাখছেন? ভোটের ফল কী হবে সে বিষয়ে কেউ কনফিডেন্ট নন। হাওড়া লোকসভার বিজেপি প্রার্থী হাইকোর্টে গেছিলেন এই জন্য যে রতিন চক্রবর্তীর আইনজীবী বলেছেন যে ডিসিআরসিতে নাকি হাওড়ার বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, অস্থায়ী কর্মী সব। ফলে তারা ইচ্ছে মতো তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে। গণনায় কারচুপির আশঙ্কা করছেন তাই তার মক্কেল। হাওড়ার বিজেপি প্রার্থীর আবেদন মেনে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ওই গণনা কেন্দ্রের টেবিলের আশেপাশে যাতে কোনো অস্থায়ী কর্মী না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আর দিল্লিতে সেখানে যদি নির্বাচন কমিশনের বক্তব্য শোনেন তাহলে মনে হবে এগুলো একদম অন্য একটা দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপের ঘটনা, তার সাথে মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই। আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। এমনিতে বাজেট পেশের আগের দিন আমরা দেখেছি প্রত্যেকবার যেরকম আর্থিক সমীক্ষার একটা রিপোর্ট পেশ হয় তার মধ্যে কোনো নতুনত্ব থাকে না। এই নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশনার যে সাংবাদিক বৈঠকটা করেন না, বৈঠকটা করাটাও স্বাভাবিক, আর তার মধ্যে যে কোনো নতুনত্ব থাকবে না সেটাও খুব স্বাভাবিক ব্যাপার। গোল গোল সব ভালো ভালো কথা থাকে, কিন্তু তাও এইরকম সব অভিযোগ উঠছে তার কোনো রিফ্লেকশন থাকবে না। ওই বললাম, শুনলে আপনার মনে হবে যে আলাদা ভূখণ্ড হচ্ছে আমাদের এই বাংলাটা, বাকি দেশটা অন্যরকম। রাজীব কুমার কী বলেছেন? তিনি আজকে ভারতীয় গণতন্ত্রের বিশালত্ব তুলে ধরেছেন। এবার বৈধ ভোটার ছিলেন 96 কোটি মানুষ, তার মধ্যে ভোট দিয়েছেন 64 কোটি, এর মধ্যে মহিলা ভোটারই 31 কোটির বেশি। মানে ভাবুন, ইউরোপে অনেক গণতান্ত্রিক দেশ রয়েছে তো যতগুলো আছে তাদের সবার বৈধ ভোটারকে যোগ করলেও এই 64 কোটির ধারে কাছে আসবে না। আর এই আনন্দযোগ্য যেটা বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক উৎসব বলা হচ্ছে, তাতে কি শুধুই আনন্দ? কোনো কালির ছিটেফিটরা একদমই নেই, আছে তো বটেই। এবং দুর্ভাগ্যজনক হলেই বললাম, ওই একটা ব্যতিক্রমী একটা আলাদা ভূখণ্ডের মতো করে রাখা বাংলা, সেখান থেকেই কালিটা চেটানো হয়েছে। ষষ্ঠ আর সপ্তম দফায় রক্ত ঝরেছে, প্রাণহানি হয়েছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনার দাবি করেছেন যে বাঙালি বুলেটের পরিবর্তে ব্যালটকেই বেছে নিয়েছেন। আচ্ছা, এই ব্যালটকেই বেছে নেওয়ার এই উদাহরণটা কেন দিলেন? দিয়ে মানে গোটা ব্যাপারটা বেটার হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে এটা বলার চেষ্টা করলেন তো? কেন এই তুলনামূলক একটা বক্তব্য থাকলো? জাতীয় নির্বাচন কমিশন কি পঞ্চায়েত ভোটকে তুলনায় টেনে এবারের নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে এই সার্টিফিকেটটা দিয়ে দিল? This is one of the general elections where we haven't seen violence. आपको याद होगा किस तरीके की वायलेंस हम देखते थे। मणिपुर, त्रिपुरा, वेस्ट बंगाल, सारे टीवी भरे हुए होते थे कि वायलेंस वायलेंस वायलेंस। एक छोटी सी वायलेंस होती थी, पूरे दिन ट्रिगर चलता था। कोई ट्रिगर नहीं चला इस बार। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, এই নির্বাচন কমিশনের কাজ কাদের নিয়ে? এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে, মানে রাজনৈতিক নেতাদের নিয়ে। এই রাজনৈতিক নেতারা সবসময় একটা তুলনামূলক বিচারে খুব অভ্যস্ত, পারদর্শী। যখনই কিছু হবে, এখানে গণ্ডগোল হয়েছে, ওই সময়ের থেকে বেশি গণ্ডগোল হতো, এখানে এতজন মারা গেছেন, ওই আমলে তো আরও বেশি মারা যেত, সব কিছু তাদের একটা তুলনামূলক বিচার না করলে ঠিক চলে না। এবং তারা খুঁজে পেতে কোনো না কোনো, মানে রাজ্যে হলে রাজ্য, রাজ্য না হলে দেশ, দেশ যদি না হয় বিদেশ, কোথাও না কোথাও থেকে পারলে মঙ্গল গ্রহ থেকে তারা একটা তুলনামূলক মাপকাঠি খুঁজে বার করবেন যার তুলনায় এখানে কম হচ্ছে, এবং তার থেকে মোটামুটি এইটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবেন ওখানে তো হয়, তাহলে এখানে হলে অসুবিধাটা কোথায়? দেখুন, পঞ্চায়েত নির্বাচনটা
মানে যদি ওই নির্বাচন কমিশনার বললেন না যে আগে আপনারা টিভিতে খালি দেখতেন খালি হিংসা হিংসা সারাদিন ধরে ওই সমস্ত জায়গায়, এবার দেখেছেন কিচ্ছু চলছে না। মানে তার চোখে যদি পঞ্চায়েত নির্বাচন মাপকাঠি হয়ে থাকে তাহলে হ্যাঁ রাজনৈতিক নেতাদের মতো তিনি নিশ্চিন্তে বলতে পারেন পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল, ওটা তো রাজ্য নির্বাচন কমিশন দেখে। কিন্তু এইবার আমরা দেখেছি, এইবার দেখুন, হ্যাঁ তাহলে তো লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন স্টার মার্কস পেয়ে গেছে। যদিও রাজ্য সরকার বা রাজ্য কমিশনের দেওয়া হিসেব অন্য কথা বলেছিল, তবুও বলছি, মনে করিয়ে দিই আপনাদের, আমাদের মনে আছে 2023-এর ওই পঞ্চায়েত ভোটের কথা। আরও বেশি মনে আছে কেন জানেন তো, যেটা অবশ্য ভুলতে চাই, 60 জনের লাশ গুনেছিলাম আমরা, তারপর আমরা গোনাটাই বন্ধ করে দিয়েছিলাম আর কি, নিহতের সংখ্যার হিসেবই করিনি। পরপর ভিন্ন অভিযোগ এসছে, জানি না। সেদিক থেকে দেখলে লোকসভা ভোটকে ঘিরে যে সংঘর্ষ এখন পর্যন্ত চারপাশে, তাতে তো মাত্র 2 জনের মৃত্যু হয়েছে। মাত্র মৃত্যু তো 60টা হলেও মৃত্যু, একটা হলেও মৃত্যু। নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু আর মহিষাদলের তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে তাহলে কি করে ভুলে গেলেন জাতীয় নির্বাচন কমিশনার, বা তার মনে হলো গুরুত্ব নেই বিশেষ কিছু? हम नहीं समझते पोस्टपोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगी ऐसा निर्णय लिया है। बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्टपोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी, हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी। इन पैरामिलिट्री फोर्सेज की मदद से पोस्टपोल वायलेंस को रोकने में हम पूरी तरह से आश्वस्त हैं, वो तैयार रहेंगे और कोशिश करके उसको रोकेंगे भी। সেই কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ, যে কেন্দ্রীয় বাহিনী এত বেশি সংখ্যকে শেষ দিকে নিয়ে আসা হয়েছিল, সবার মনে হচ্ছিল পারলে প্রায় প্রত্যেক ভোটার পিছু একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। তারপরে তো শেষ 2 দফাতেই যা অশান্তি হওয়ার হয়েছে, তারপরেও জাতীয় নির্বাচন কমিশনার ধরে নিচ্ছেন যে ভোট পরবর্তী হিংসা হবে না। আর ওই বাহিনী তারা কোথায় থাকবে, তারপরে বাহিনী রাখছেন আর কি, আর তারা কার আন্ডারে থাকবে, তারা রাজ্য সরকারের আন্ডারে থাকবে। এবার তাহলে কোথায় যারা আর কি এই ব্যাপারটা নিরপেক্ষ থাকবেন, যাদের দিকে একদম আঙুল উঠবে না, তাদের আন্ডারেই তো গোটা বিষয়টা থাকা উচিত। এবার বিরোধীরা তারা তো বারবার রাজ্য সরকারের দিকেই আঙুল তোলে, যে পুলিশ প্রশাসন সব রাজ্য সরকারের অধীনে থাকে, তাদের ব্যবহার করা হয় না। এবং নির্বাচন কমিশন যখন এখানে এই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও তো বিরোধী নেতারা এটাই বলেছিলেন যে থাকবে তো, মানে ওদের চালনা করবে, তোদের নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে তো রাজ্য সরকারের অধীনে থাকা লোকজন, পুলিশ, তারা কিছুতেই এদের ঠিকভাবে ব্যবহার করতে দেবে না। যার জন্য নির্বাচন কমিশন কি বলেছিল এই ভোটের আগের সাংবাদিক সম্মেলনে, খেয়াল করে দেখুন, তখন বলেছিল যে এদের যাতে ঠিকভাবে ব্যবহার করা হয়, যাতে ঠিক জায়গায় এদের নিয়ে যাওয়া হয়, সেই জন্যে আবার পর্যবেক্ষক আলাদা করে পাঠাবে নির্বাচন কমিশন। এতটা ভরসা। তো যাই হোক, এরপরেও এখানে যখন নির্বাচন কমিশনের আন্ডারেই ছিল এই সমস্ত নিরাপত্তা বাহিনী, তখন তো সরকার বিরোধী সবাই এই নিরাপত্তা বাহিনীর দিকে আঙুল তুলেছেন। তো এবার সরকারের আন্ডার, রাজ্য সরকারের আন্ডার থাকবে। এবার দেখুন শাসক দল অন্তত আঙুল তুলতে পারবেন, এটা নিশ্চিত। বিরোধীরা তারা নিশ্চয়ই পারবেন। আচ্ছা, এই যে বাংলার জন্য কেন্দ্রীয় বাহিনী রেখে দিল নির্বাচন কমিশন, এই জন্য কি কমিশনের কাছে বাংলার মানুষের কৃতজ্ঞ থাকা উচিত? আর দেখুন, মাঝখান থেকে নেতারা সবাই কাউন্টিং সেন্টারের সিকিউরিটি নিয়ে চিন্তিত। এটাই তো এখন অবশ্য চিন্তার মূল জায়গা, আমাদের সিকিউরিটি নিয়ে, মানে জনতার সিকিউরিটি নিয়ে কে চিন্তা করবে বলুন তো? মানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তো আমরা শেষ দফার ভোটে বললাম দেখে ফেলেছি। আমাদের রিপোর্টার সুশোভন, তাকে তো কেন্দ্রীয় বাহিনীর হাতেই আক্রান্ত হতে হয়েছিল বিনা কারণে। সাংবাদিকের পরিচয় দেখানোর পরেও ওই সুশোভনকে মেরেছিল সিআরপিএফ জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আমাদের ক্যানিংয়ের চিত্র সাংবাদিক বান্টির মাথায় মেরেছিল গুন্ডারা। বান্টি এখনও হাসপাতালে। তাহলে
ভোট মিটে গেলেও কেন্দ্রীয় বাহিনী থাকার খবরে আমরা কতটা উচ্ছ্বসিত হব সেটা জাস্ট ভাবার চেষ্টা করছি। এটা বুঝতে গেলে অবশ্য মনে হচ্ছে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ এই ভোটের মহাযজ্ঞের পরিসমাপ্তির প্রাক্কালে না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। লালকৃষ্ণ আদবানি একসময় বলেছিলেন, জানেন তো, যে উত্তরপ্রদেশ বা বিহারে যেখানে যা সংঘর্ষ হয় সেগুলো জাতপাতের সংঘর্ষ, ওগুলোই বেশি হয়, পশ্চিমবঙ্গে তা নেই। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ শীর্ষে। বা রাজনৈতিক হিংসা, এটা ভেবে আমরা বেশ গর্ব অনুভব করতে পারি। ব্যাপারটার মধ্যে একটা শ্লাঘা ব্যাপার আছে, একটা উচ্চ পর্যায়ের ব্যাপার আছে, একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপারটা। হ্যাঁ, হিংসা তো হিংসাই, রক্ত ঝরলে তার রং তো লালই হবে, সেটা রাজনৈতিক কারণে ঝরুক আর জাতপাতের কারণে ঝরুক। সত্যি বলতে কি, এই কোচবিহার থেকে কাকদ্বীপ দ্বীপের দিকে যদি তাকাই না, তাহলে মনে হচ্ছে যে বাঙালি যতই ইতিহাস বিস্তৃত জাতি, সেটা বলা হয় আর কি, আমরা অতীতটা ভুলে যেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে হিংসার ভয়ের পরিবেশ কায়েম করার চেষ্টায় আমরা কিন্তু কখনো পিছপা হইনি। কেউ বলাতে পারেনি আমাদের। ভোটে হিংসার ইতিহাস বাঙালি বারবার বরঞ্চ আগের ইতিহাসটাকে মুছে দিয়ে নতুন করে রচনা করেছে। তাই ভোট মিটে যাওয়ার পরেও হিংসা মেটেনি। এবারও তাকিয়ে দেখুন চারপাশে, জাস্ট ভোট শেষ হয়েছে, কোথায় কোথায় রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে না। খেয়াল করুন, ভাঙড়ের মাঝেরহাটে আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়েছে। তৃণমূল, তাদের অভিযোগ, তাদের 2 কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। এবার এই জায়গাটায় দীর্ঘদিন ধরে একটা টেনশন ছিল, এখানে আইএসএফ উঠে এসছে। এবার সেই যেখানে তার মানে শক্তি যার, সে মারছে, যার জন্য শাসক দলের অভিযোগ যে তাদের 2 কর্মীকে মারধর করা হয়েছে। আবার জয়নগর লোকসভার কুলতলিতে তৃণমূলের এক মহিলা কর্মী আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আর বিজেপির সংঘর্ষে চুঁচুড়ার শান্তিপল্লীতে শান্তিটাই উড়ে গেছে। এই সমস্ত কিন্তু হয়েছে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে ওই বিশাল সংখ্যায় থাকাকালীন। এবার সংঘর্ষটা হয়েছে কেন? তাহলে কি যেখানে যেখানে শাসক দলের মোকাবিলা করার মতো শক্তি রয়েছে বিরোধীদের, সেখানেই সংঘর্ষ হচ্ছে? ওই বললাম, ভাঙড়ে আইএসএফ, কুলতলি চুঁচুড়ায় বিজেপি, এদের শক্তিগুলো একটুখানি ঠিকঠাক রয়েছে বলেই কি সংঘর্ষটা হচ্ছে? যেখানে বিরোধীরা দুর্বল, সেখানে কি তাহলে শান্তি বিরাজ করছে? হাওড়ার আমতার বাসিন্দা আনিস খানের পরিবারের অভিযোগ তো ভোট মেটার পর থেকেই তৃণমূল হুমকি দিচ্ছে। তাহলে সংঘর্ষের পেছনে একসঙ্গে 2টো কারণ রয়েছে। এক, যেখানে বিরোধীরা দুর্বল, সেখানে তাদের আরও দুর্বল, আরও কোণঠাসা করে দেওয়ার চেষ্টায় ভোট পরবর্তী হিংসা। আর 2, যেখানে শাসক বিরোধীদের শক্তি প্রায় সমান সমান, সেখানে কি নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করতে সংঘর্ষে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো? আমার কিন্তু মনে হচ্ছে কারণটা 2-এর বেশি। বারাসাত লোকসভার নিউটাউন সেই 3য় কারণের সূত্রটা আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে। আক্রান্ত নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দিলেও অভিযুক্তরা বলছেন আক্রান্তরা কি বিজেপি ঘনিষ্ঠ। তার মানে দলে থেকে বিরোধীদের হয়ে কাজ করার সন্দেহে কোথাও কোথাও হিংসা কিন্তু হতে পারে। এবার কে কোথায় কাকে বিভীষণ ভাবছে সেটা আর কে বলবে বলুন, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই জাস্ট একটা ভোট শেষ হয়েছে, আরেকটা ভোটের কাউন্টডাউন তার মানে শুরু হয়ে গেছে, এবং তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই হিংসার আসল বীজটা। হয়তো কোথাও গিয়ে সব পক্ষই ভাবছে যে যদি ভোটের ফল তার দিকে যায় বা বিরোধীর দিকে চলে যায় তাহলে কি হবে? শাসক দল ভাবছে যদি বিরোধীরা বেশি সংখ্যক সিট পেয়ে যান তাহলে তো তারা বলিয়ান হয়ে যাবেন। এমনিতেই তাদের জন্য সতর্কবার্তা আগের থেকে দিয়ে রেখে দিয়েছেন অমিত শাহরা যে যদি ওই 35-এর ওপর সিট ফিট পান তাহলে আর 26 অবধি দেখতে দেবেন না।
তো এখন সেটা তাদের মাথায় রয়েছে। তারা হয়তো ভাবছেন আরে তাহলে তো এবার সরাসরি টার্গেট করে দেবে 26টাকে, ততদিন অবধি এদের পায়ের তলায় মাটি শক্ত হতে দেওয়াই যাবে না। আর শুভস্য শৃঙ্গম কাজ করে দেওয়া শুরু করে দেওয়া যাক, এখন থেকেই মাজা ভেঙে দাও আর কি, সোজা বাংলা কথা হচ্ছে এইটা। আর বিরোধীরা ভাবছে ওরা যদি কোথাও গিয়ে একটু দুর্বল তো মনে হচ্ছে, নড়বড়ে হচ্ছে, সুতরাং ওই লোহা নরম থাকতে থাকতে ঘা মারার এটাই হচ্ছে আসল সময়। অথবা যদি ওরা বেশি পেয়ে যায় তাহলে তো আবার অত্যাচার করবে পঞ্চায়েত ভোট বা ওই বিধানসভা ভোটের মতো। তাহলে এখন থেকেই প্রতিরোধটা তৈরি করা দরকার। তাহলে বুঝতে পারছেন প্রত্যাঘাত আর প্রতিরোধ, দুটো সূত্র একসঙ্গে যোগ হচ্ছে, প্লাস আর মাইনাস যদি ওই দুটো পোল একসঙ্গে ঠেকান না, ছ্যাক করে উঠবেই। তাই আগুন জ্বলছে। তৃণমূল আজ দিশেহারা হচ্ছে, ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না, তাই তারা এই ধরনের প্রতিশোধ প্রিয়াই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। পশ্চিমবাংলায় ভোট গোটা দেশে এতগুলো জায়গাতে হলো, পশ্চিমবাংলায় এতটা কেন? সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের, তারপরেও কোথায় কি এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় কি ভোট দেবে তাদের ভয় কাঁপছে। এটা খুবই শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ভোট হয়েছে, ভোটের পর তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ তাদের কোনো অংশ প্ররোচনা দিয়েছে, পায়ে পা দিয়ে ঝগড়া করেছে, হিংসা করেছে, তৃণমূল কর্মীদের গায়ে হাত দিয়েছে। 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকছে। নিজের প্রতি যাদের আস্থা থাকে না, মানুষের প্রতি যাদের ভরসা থাকে না, তারাই এই জন্যে এই ধরনের ভীতি প্রদর্শন করে, সন্ত্রাস করে। পোল এবং পোস্ট পোল ভায়োলেন্স এগুলো বন্ধ হওয়া দরকার। যদি বন্ধ না হয় তাহলে পোল ভায়োলেন্স এবং পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের যা করার করতে হবে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা যেখানেই ভোট হোক আর কি, বাঙালি কিন্তু নিজেদের ট্র্যাডিশন বজায় রেখেছে। কিন্তু এই যে এত হিংসা, হানাহানি, তারপরেও তো ভোটকে উৎসবের নামে ডাকা হয়। নির্বাচন কমিশন ফোন করে, SMS পাঠিয়ে আমাদের উৎসাহিত করে, আসুন আসুন এসে ভোটটা দিই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে আসার আহ্বান পর্যন্ত জানিয়ে বসেছিলেন। না এলে কি হতে পারে সেটাও অবশ্য কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন। সন্দেশখালীতে এক পরিযায়ী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে, আর এক পরিযায়ী শ্রমিককে পুলিশ ধরেছে পরিবারের দাবি বিনা দোষে। মুখ্যমন্ত্রীর কোট অ্যান্ড কোট আমন্ত্রণ আর সন্দেশখালীর পরিযায়ী শ্রমিকের পরিবারের কান্না শোনার পর আমার মনে যে প্রশ্নটা জাগছে না, সেটা আপনাদেরও মনে হবে, জানেন তো, আপনাদেরও মনে সেই প্রশ্নটা জাগতে বাধ্য। এর নাম উৎসব। এমন উৎসবে যোগ দিতে হই হই করে গ্রামে ফেরা। ভবিষ্যতে এরকম নিমন্ত্রণ পেলেও নিমন্ত্রণ দিতে গিয়ে রাখতে গিয়ে যদি কোথাও না খেয়ে উল্টে মারধর খেয়ে ফিরতে হয়, তাহলে ভবিষ্যতে লোকজন গ্রামে ফেরার উৎসাহ পাবেন তো। পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে NRC-তে ঢুকিয়ে দেবে, ট্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। না না, কাক মারতেছে বাবা, আমার কি করবো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? ভয় আছে। আমাদের বিনা দোষে আমাদের স্বামীদেরকে কেস করেছে। আমাদের স্বামীরা খেটে খাই, তামিলনাড়ু, অন্ধে, বাইরে কাজ করি, আর এই ভোট দিতে এসে অশান্তি, মারামারি, এইসব ভালো লাগে। এখন 4টে ফ্যামিলি ওর খাটাখাটনি করে, এইবার তার নির্বাচনে এনে কাজ করে তামিলনাড়ু, আবার এই ভোটের পরে চলে যাবে।
উৎসব মানে তো ঘরের মানুষের ঘরে ফেরা, কিন্তু ঘরের মানুষ যদি ভবিষ্যতে ঘরে ফেরার কথা না ভাবে তাহলে এটাকে উৎসব এরপর বলা যাবে? তো দেখুন, কাল এই উৎসবের মানে ভোটের রেজাল্ট বেরোবে, তার আগে মিষ্টির দোকানে সন্দেশের কদর কিন্তু দুম করে বেড়ে গেছে। পলিটিক্যাল পার্টিরা তারা বিভিন্ন রকম অর্ডার টর্ডার দিচ্ছে, বিশেষ ধরনের সন্দেশ বানাচ্ছেন মহিলারা। এটা প্রত্যেকবার হয়, সন্দেশে নানা রকমের পোচ টোচ পড়ে, কিন্তু যার নামে সন্দেশ রয়েছে আর কি, সেই সন্দেশ খালি একেবারে ফ্যাকাশে। একটা জায়গা সেই জানুয়ারি মাস থেকে গরম হয়ে আছে, ভোট এসেছে চলে যাচ্ছে, ঝড় এসছে চলে গেছে, বৃষ্টি পড়ছে, বর্ষা আসছে, তবুও সন্দেশখালি ঠান্ডা হচ্ছে না। আচ্ছা বলুন তো, গ্রাম বাংলা সব ভুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে এইভাবে এতদিন ধরে, এতে রাজনীতির কী লাভ? এই প্রশ্নগুলোর স্পষ্ট জবাব বোধহয় এবার দরকার। দেখুন, গতকাল রাজবাড়ি এলাকা, আগরকাটি এলাকা এগুলো সব উত্তপ্ত হয়েছিল, আজকেও তাই। বেরমজুর, মাঝেশ্বরবাড়ি অঞ্চলে দল বেঁধে মহিলারা সব ফের রাস্তায় বেরিয়ে আসছেন। সব অভিযোগ একই সুর। আগের দফায় সন্দেশখালিতে অভিযোগ ছিল শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে, এবার অভিযোগ তারও লক্ষ্য স্থির রাজ্য পুলিশ। অভিযোগ যে ভোটের দিন রাত থেকে পুলিশ গ্রামে গ্রামে ঢুকে বেছে বেছে পুরুষদের গ্রেপ্তার করছে, মহিলাদেরও নাকি বেধড়ক মারধর করছে। গতকাল বিজেপি কর্মী সাধন রঞ্জিত নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। মহিলারা পুলিশের হাত থেকে সেই অভিযুক্তকে ছিনিয়ে নেয়। আজ দুপুরে অমর ভূঁইয়া নামে এক বিজেপি কর্মীকে বিশাল পুলিশ বাহিনী ধরে নিয়ে যায় গ্রাম থেকে। বিজেপির মহিলা মোর্চার নেত্রীর কাছে গ্রামবাসীরা অভিযোগ করেছেন বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি দিচ্ছে পুলিশ। দেখুন, সত্যি মিথ্যে বলা কিন্তু মুশকিল, কিন্তু গ্রামের ছবি দেখে একটা বিষয় তো স্পষ্ট বুঝতে পারছি যে পুলিশ বেশ তেরে ফুরে নেমেছে, অ্যাকশন চলছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হাজি নুরুল জিতলে সন্দেশখালিতে যাবেন। মুখ্যমন্ত্রীকে যাতে এই সমস্ত আন্দোলন দেখতে না হয় তারই পথ কি পরিষ্কার করছে পুলিশ। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পুলিশে ছয়লাভ সন্দেশখালি, গ্রামের রাস্তায় রাস্তায় টহলদারি, বাড়িতে ঢুকে তল্লাশি, অভিযোগ থাকলেই গ্রেপ্তারি। এই পুলিশি অভিযান ঘিরেই ফের তপ্ত সন্দেশখালি। ভোটের আগে ত্রিমোহিনী বাজারে আন্দোলনের যে ছবি দেখেছিল রাজ্য, এখন তারই সাক্ষী রাজবাড়ি, আগরকাটি, মাঝেশ্বরবেড়িয়া, হাকিদহ, ঝাড়িপাড়া। এবারও সামনের সারিতে মহিলারা, অভিযোগের আঙুল পুলিশের দিকে। রাত্রে আমাদেরকে পিঠে দিয়ে গেছে, এমন এমন জায়গায় মারছে পুলিশ, কি ওরকম জায়গায় কিন্তু মারে, এমন এমন জায়গায় মেরেছে দেখানোর কোনো জায়গা নেই। সেটা একজন নয়, একের পর এক মহিলা পুলিশের বিরুদ্ধে সোচ্চার। পুলিশ প্রশাসন তো এমনি মহিলাদের মারছে, গরুর মতন মারতে মারতে নিয়ে যাচ্ছে। পুলিশদের কি আমাদের তো নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ এখন আছে। পুলিশ লাথি মেরে ভেতরে ঢুকছে, মহিলারা সব শুয়ে আছে রুমে, বাজে বাজে খিস্তি দিচ্ছে। আর পুলিশ বলে যাচ্ছে যে মেয়েদের এমন এমন জায়গায় মারবো যে খুলে দেখাতে পারবে না। এই কি পুলিশ? এমন এমন জায়গায় আমরা বলতে পারবো না, দেখাতে পারবো না আমরা। দেখাতে গেলে নিজেদের লজ্জা লুকিয়ে দেখাতে হবে। তাহলে দিদি বলেছিল না, 2 হাজার টাকা আমরা পিছিয়ে মানে সম্মান বেঁচেছি, কিন্তু আমরা সম্মান বেঁচি না। সম্মান নিজেদের রক্ষা নিজেরা করতে জানি আমরা। পুলিশি অভিযানের বিরুদ্ধে সরব হওয়ার এই পর্ব রবিবার থেকেই চলছে। পুলিশের হাত থেকে বাঁচতে কয়েকজন মহিলা ভেরিতে পর্যন্ত নেমে পড়েন। কেন্দ্রীয় বাহিনী কেন বসে তা নিয়েও প্রশ্ন তোলেন আগরকাটির মহিলারা। ছেলেরা তুলছে কেন, কিসের জন্য? আর এই দাদার পুলিশ থেকেও কিছু করছে না কেন? দিদির পুলিশ মারছে কেন? দাদার পুলিশ দাঁড়িয়ে দেখছে কেন? দাদার পুলিশ। সোমবারও মহিলারা বুঝিয়েছেন ভরসা শুধু কেন্দ্রীয় বাহিনীতেই। প্রত্যেকদিন রাত্রিরে করে পুলিশের সঙ্গে গুন্ডা ভাড়া করে আনতেছে মমতা ব্যানার্জি একটা নারী, যত গুন্ডাকে পুষে রেখে দিয়েছে। আক্ষেপ ঝরে পড়ছে গ্রামবাসীদের। আমরাই তো ভোট দিয়ে মমতা দিকে আজকে এখানে এনেছি। উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের মতো সাধারণ পাবলিকদের ভোটে, তো কিন্তু ওনার ব্যবহারের জন্য, ওনার অমানবিক অত্যাচারের জন্য আজকে ওনার থেকে আমরা মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছি। তৃণমূলে বীতশ্রদ্ধ এমন অনেকেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন, তারই মাসুল গুনতে হচ্ছে এখন।
এটাই অভিযোগ সন্দেশখালীর। শুনলেন তো, এই অভিযোগ কোনোদিন শুনেছেন? দাদার পুলিশ, দিদির পুলিশ, আরে কত দেখতে হবে বলুন তো। আমরা শুধু বুঝতে পারছি যে ভোটের ফলের ওপর অনেক অ্যাকশন নির্ভর করছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হাজি নুরুল জিতলে তিনি ওইখানে সন্দেশখালীতে যাবেন, আর যদি নরেন্দ্র মোদী জেতেন তাহলেও কি হতে পারে তার আশা আশঙ্কা সব তিনি জানিয়েছিলেন। এই জয়, কে জিতবেন, কে আমাদের দেশ সামলাবেন তা নিয়ে কিন্তু প্রতিবেশী দেশও, মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, আমাদের প্রতিবেশী দেশও ভাবনাতেই রয়েছে, দুশ্চিন্তাতেই রয়েছে। সেই গানটা মনে আছে, আসছে আষাঢ় মাস বন্তাই বলছে কি হয় কি হয়। দেশ ভাগ হয়েছে কিন্তু ঋতু তো ভাগ হয়নি, তাই পাকিস্তানেও এখন পাপিষ্ঠ জ্যৈষ্ঠ, আষাঢ়ের ভয় তো সেখানেও আছে। গণনার সময় লোডশেডিংয়ের ভয় পাচ্ছে আমাদের শাসক থেকে বিরোধী, সাধারণ মানুষ ভয় পাচ্ছে ফল ঘোষণার পর অশান্তির আধার যাতে না নেমে আসে। আর পাকিস্তানিদের অবশ্য সেই সমস্ত অন্ধকারে ভয় নেই, অন্ধকারেই তারা বাস করে, কিন্তু সে দেশের মাথাভারীরা ভয় পাচ্ছেন মোদি যদি জিতে যায় তাহলে কি হবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। সত্যি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কি করছেন, তিনি কি ভাবছেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী কি করবেন সেটা নিয়ে পাকিস্তানিদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু কোনো অসুবিধে নেই। তারা জেনে গেছেন যে মোদি কি করবেন, তারা জানেন, মানে তাদেরই বক্তব্য শোনালাম তো। তারা মনে করছেন মোদি যেটা বলেন সেটা করেন, আর তার আগের বক্তব্য হচ্ছে ঢুকে মারা, মানে ঘুষকে মারেঙ্গে। এটা মোদি অতীতে করে দেখিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইকে। ফলে এবারও যে সেরকম কিছু তারা করতে পারেন এই নিয়ে পাকিস্তানিরা রীতিমতো টেনশানে রয়েছেন। দেখুন, ফাওয়াদ চৌধুরীর পর আইজাজ চৌধুরী, প্রাক্তন পাক কূটনীতিক, তিনিও কিন্তু পাকিস্তানিদের একইভাবে মোদি জুজু দেখাচ্ছেন। আসলে মোদির জুজু দেখিয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো নিজেদের ভোট ব্যাংকটা সাজিয়ে নিচ্ছে, মানে যে যেটা পারে আর কি ইউজ করে নিজের জায়গাটা পরিষ্কার করতে চায় আর কি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তার মানে মোদি মানে বিজেপির পোস্টার বয় নয়, পাকিস্তানের রাজনীতিতেও ফিয়ার ফ্যাক্টর। বাংলাদেশ, শ্রীলঙ্কা তারাও কিন্তু নিজেদের স্বার্থেই ভারতের ভোট গণনায় নজর রাখবে। ভারতের এই নির্বাচনের ফলাফল কিন্তু বিশ্ব রাজনীতির ভারসাম্যের ওপর বিরাট একটা প্রভাব ফেলতে চলেছে। নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে তৃতীয়বার জিতলে তিনি হবেন G20 আর ব্রিক্স গোষ্ঠীতে সবচেয়ে শক্তিশালী নেতা। বুথ ফেরত সমীক্ষাগুলো সামনে আসার পর আসল ভোট গণনাটা যেন জাস্ট আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে, জানেন তো। সবাই যেরকম ভাব করছেন তাতে তো মনে হচ্ছে ওটাই আসল ছিল। বিজেপির তরফে শপথ গ্রহণের তো গ্র্যান্ড প্ল্যান প্রকাশ হয়ে গেছে। সারা পৃথিবীর থেকে 10,000 অতিথি আসবেন নাকি, আউটডোর ইনডোর দুরকম ভেন্যু তৈরি রাখা হয়েছে। রাম মন্দির সেটার উদ্বোধনের কয়েক মাসের মধ্যে আবার একটা বিরাট বড় আন্তর্জাতিক ইভেন্ট হতে চলেছে দেশে, সেটা মোটামুটি বিজেপি প্রচার করে দিয়েছে। খেয়াল করে দেখুন, ভোটের আগে বিজেপি যে কৌশল নিয়েছিল, রেজাল্টের আগেও সেই একই কৌশল নিচ্ছে বিজেপি। মনে আছে, ভোটের আগে প্রথমে 370 আমরা পাবো, বিজেপি পাবে, তারপরে এনডিএ 400 পাবে, মানে ইসবার 400 পার এই ডাক দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং এমন কনফিডেন্সের সাথে প্রচার করেছিলেন যে ম্যাজিক ফিগারটা যেন 272 নয়, बीजेपी জন্য 370। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তৃতীয় দফার ভোট গ্রহণ পর্যন্ত বিরোধীরা ওই 400 পারের বিরুদ্ধে প্রচার করে গেছে, তারপর অবশ্য তারা কৌশল বদলেছে, কিন্তু এখন তো যা হওয়ার হয়ে গেছে, ভোট ইভিএম বন্দি, ভোটারদেরও আর সিদ্ধান্ত বদলের সুযোগ নেই। তাহলে এই যে মাইন্ড গেম, তখন তো বলা হচ্ছিল এটা মাইন্ড গেম, এই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া, তাদের নিজেদের এজেন্ডায় বক্তব্য রাখতে বাধ্য করা,
সেটা তো তখন বিজেপি করেছিল, এখন কার জন্যে করছে? ভোট টোট শেষ, ওখানে আর কি হবে? বিজেপি এই যে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে, নরেন্দ্র মোদী প্রথম 100 দিনের কাজের এজেন্ডা নিয়ে বৈঠক করছে, এর তো দুটো মানে হতে পারে। একটা পরিষ্কার যে নির্বাচন ফলাফল নিয়ে তার মানে অত্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি, অথবা তারা এই ফল ঘোষণার স্টেপটাকে টপকে গিয়ে সামনে তাকাতে বলছে দেশবাসীকে। তার বাইরেও আরেকটা জিনিস আছে, এই যে পরপর যে স্টেপগুলোটা, মানে যখন 400 বলেছেন, যখন বলেছেন পুরো জিতে গেছি, তারপরেও কিন্তু দেখা গেছে ধরুন রাম মন্দির হয়ে গেছে, বাকি সমস্ত বিষয়গুলো নিয়ে দেশবাসীর সামনে বক্তব্য রাখা হয়ে গেছে, শেষ বেলায় গিয়ে কখনো সিএ, কখনো ওই কেজরিওয়ালকে গ্রেফতার, এই স্টেপগুলো কিন্তু নিয়েছে বিজেপি। অর্থাৎ একটা তাসও তারা ফেলতে বাকি রাখেনি, মানে একদম কোনো চান্স নেওয়া যাবে না, সব তাস ফেলে দাও। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তাহলে তারা কিন্তু চাইছেন শেষ বাঁশি বাজা পর্যন্ত, অর্থাৎ ফল ঘোষণা পর্যন্ত নিজেদের জায়গাটাকে শক্তপোক্ত করে ধরে রাখতে। তার মানে ওই গণনা কেন্দ্রে যাতে তাদের কর্মীরা, তাদের এজেন্টরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সঠিকভাবে উৎসাহিত হয়ে হাজির থাকেন, এবং বিরোধীরা কোথাও গিয়ে এই চাপের সামনে, এই প্রস্তুতি থেকে ঘাবড়ে গিয়ে হয়তো অনেকে হাল ছেড়ে দিয়ে এলেনই না, মনস্তাত্ত্বিক লড়াই একদম শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু করে ফেলেছে এবার বিজেপি। ये इसलिए है कि मुनाफा कुछ लोग कमा कर कल विदा हो जाएंगे, कुछ लोग महंगाई का बढ़ाने का काम किया है, अपने लोगों को मुनाफा कमाने दे रहे हैं। आखिर मुनाफा किसके पास जा रहा है? चुनाव खत्म हो गया, हर चीज महंगी होगी। आप बताओ, बिजली कहीं मिल रही थी? जिन फेजेस में चुनाव खत्म होता चला जा रहा था, बिजली कहाँ थी? कि काउंटिंग को धीमे धीमे करें और रात में बिजली गुल करेंगे। जिन लोगों के पास ना कोई एजेंडा, जिन लोगों के पास ना कोई समन्वय, जिन लोगों के पास ना कोई सिद्धांत, जिन लोगों के पास केवल स्वार्थ, वे सब के सब एक साथ हो गए। কংগ্রেস অবশ্য এবার অনেক সতর্ক, জানেন তো। ইন্ডিয়া ঐক্যের দাবি তারা 295টা আসন পাবে, জোটের সব নেতা এক সুরে সেই কথাই বলছে। কংগ্রেস অফিসেও সেলিব্রেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে মানুষের মনে এখন থেকে অন্যরকম কোনো বার্তাটা না চলে যায়। মানে ক্লোজ ফাইট হলে মানুষের মনে তৈরি হয়ে থাকা ধারণাই বড় ভূমিকা নিতে পারে। এক্সিট পোল প্রকাশের পর আজ শেয়ার বাজার চাঙ্গা, সেই ইঙ্গিতকেও কিন্তু ইন্ডিয়া ঐক্যের নেতারা পাত্তা দিচ্ছেন না। সেটা দেখে আমার মনে হচ্ছিল এবার না এটাই হচ্ছে এবারের ভোটের স্পিরিটও বলতে পারেন, অথবা নতুন ট্রেন্ড। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এখানেও দেখবেন প্রত্যেকটা পর্যায়ে ভোট শেষ হয়েছে আর দু দলই মোটামুটি বিজয় মিছিল বার করে দিয়েছে, রেজাল্টের জন্য অপেক্ষা করেনি। এবার এখন সর্বভারতীয় স্তরে বিজেপিও তাদের ওই বিজয় মিছিলই প্রায় করে ফেলেছে, যখন এরকম শপথ গ্রহণের ব্যবস্থা করে ফেলেছে, পরিকল্পনা বাইরে বার করে দিয়েছে। আর কংগ্রেসও তারাও যখন উৎসবের পরিকল্পনা সেরে ফেলেছে, তখন মনে হচ্ছে সেই ট্র্যাডিশন, মানে আমাদের রাজ্যের উত্তরবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত একভাবে বইছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.